ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি জীবনে বড় হতে চাও তাহলে প্রতিটি ছোট কাজকেও অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে। ব্যর্থতাকে জয় করে অর্জিত সাফল্যের মধ্যে যে আনন্দ আছে, বিনা কষ্টে অর্জিত সাফল্যের মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না। আশা আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হই। আমি আশাবাদী তোমাদের চেষ্টাই একদিন তোমাদেরকে ভিন্ন মাত্রায় ভিন্ন জগতে পৌঁছে দিবে। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ মেজার্স অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। আজকের পার্ট শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: প্রবলেমস এন্ড সলিউশন অফ রেঞ্জ, interquartile range and mean deviations under continuous series or group data with class interval. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত দুইটি ক্লাসে আমরা দুইটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেছিলাম। সেগুলো ছিল ইন্ডিভিজুয়াল সিরিজ এবং ডিসক্রিট সিরিজের উপর। আজ আমরা যেটি শিখব সেটি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ বা গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভালের অঙ্ক। তো আমরা অলরেডি এই দুটি শেষ করে ফেলেছি। আমরা এবার আজকে এই কন্টিনিউয়াস সিরিজ বা গ্রুপ ডেটা উইথ ক্লাস ইন্টারভাল নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে কখন আমরা কন্টিনিউয়াস সিরিজ বা গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভালের নিয়ম অঙ্ক করব। যখন আমরা দেখব যে অঙ্কে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে এবং সেই সাথে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে কি বলা আছে? ইউ আর গিভেন দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। You are required to calculate range and its coefficient, interquartile range and its coefficient, quartile deviation and its coefficient, mean deviation from mean and its coefficient. অঙ্কের শুরুতে কিন্তু আমাদেরকে একটি জিনিস আগে বুঝে নিতে হবে যে এই যে অঙ্কটি দেওয়া আছে এটি কোন মেথডের অঙ্ক, অর্থাৎ এটি কি ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক, নাকি এটি ডিসক্রিট সিরিজের অঙ্ক, নাকি এটি কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো এখানে যেহেতু আমাদের ক্লাস দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে, সুতরাং আমরা বলতে পারি যে এটি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো চলো যাই আমরা কি করি, অঙ্কটি সমাধান করি। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি ছিল? ক্যালকুলেশন অফ রেঞ্জ অ্যান্ড ইটস কোএফিসিয়েন্ট। তো আমরা প্রথমে রেঞ্জ নির্ণয় করব, তারপরে কি করব, এর কোএফিসিয়েন্ট নির্ণয় করব। তো আমরা জানি যে রেঞ্জ ইকুয়াল টু হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তো আমাদের যে অঙ্কটি দেয়া ছিল এক্ষেত্রে দেখো যে হাইয়েস্ট ভ্যালু যেটা দেয়া ছিল সেটা হচ্ছে 10 এবং লোয়েস্ট ভ্যালু যেটা দেয়া ছিল সেটা হচ্ছে 2। তাহলে আমরা রেঞ্জ কত পাবো? আমরা রেঞ্জ ইকুয়াল টু পাবো 10 minus 2 equal to 8। আর আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কিভাবে বের করব? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ইকুয়াল টু আমরা কি জানি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100। অর্থাৎ আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আমরা কত পেলাম? 10 পেলাম, আর লোয়েস্ট ভ্যালু ছিল 2, আর আমরা 10 প্লাস 2 করব। তাহলে এখানে কত পাচ্ছি? 8 নিচে 12 ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 66.67%। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ পাচ্ছি 66.67%। আমরা এবার দ্বিতীয় রিকোয়ারমেন্ট অর্থাৎ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অ্যান্ড ইটস কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা কোয়ার্টাইল 3 থেকে যদি কোয়ার্টাইল 1 বাদ দিই তাহলে আমরা কি পাই? আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ পাই। কিন্তু ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের ক্ষেত্রে Q3 এবং Q1 কিন্তু আমাদেরকে আগে নির্ণয় করে নিতে হবে। তো আমাদের অঙ্কটি যেহেতু
কন্টিনিউয়াস সিরিজের, সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদের এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করে নিতে হবে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার পরে আমাদেরকে কী করতে হবে, কোয়ার্টাইল ক্লাস নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি কোয়ার্টাইল 1 করতে চাই তাহলে কোয়ার্টাইল 1 ক্লাস নির্ণয় করতে হবে, যদি আমরা কোয়ার্টাইল 3 করতে চাই তাহলে কোয়ার্টাইল 3 করতে হবে। তো কোয়ার্টাইল ক্লাস নির্ণয় করার পরে তারপর আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে Q1 অথবা Q3 বের করে নিতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে কিভাবে সূত্রটি ব্যবহার করব, Q1 ইকুয়াল টু L প্লাস N/4 মাইনাস PCF ডিভাইডেড বাই FQ1 ইন্টু C। অর্থাৎ L হচ্ছে লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল 1 ক্লাস, আর PCF হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল 1 ক্লাস, আর FQ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি কোয়ার্টাইল 1 ক্লাস, এবং C হচ্ছে ক্লাস ইন্টারভাল অফ দি কোয়ার্টাইল 1 ক্লাস। অর্থাৎ সবকিছুই কিন্তু কি হচ্ছে, কোয়ার্টাইল 1 ক্লাসকে কেন্দ্র করে হচ্ছে। অর্থাৎ আমাদেরকে প্রথমেই যেটা নির্ণয় করে নিতে হবে সেটি হচ্ছে যে কোয়ার্টাইল 1 ক্লাস আসলে কোনটি সেটি, আর সেটি আমরা কিভাবে পাবো, সেটি পাবো যে প্রথমে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিব, এরপর আমরা এখান থেকে কোয়ার্টাইল 1 ক্লাস বের করব। তো কোয়ার্টাইল 1 ক্লাস বের করার ক্ষেত্রে কিন্তু একটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে আমরা দেখে নিব যে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি সেটা জোড় সংখ্যায় আছে নাকি বিজোড় সংখ্যায় আছে। তো যদি জোড় সংখ্যায় আসে তাহলে আমাদের কি করতে হবে, যে কোয়ার্টাইল 1 এর ক্ষেত্রে N/4তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতে যে ক্লাসটি থাকবে সেটি হবে কোয়ার্টাইল 1 ক্লাস। আর যদি আমরা দেখি যে অঙ্কে যে টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেই টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যাটা বেজোড় সংখ্যা, তাহলে আমরা এটিকে কিভাবে কোয়ার্টাইল 1 ক্লাস নির্ণয় করব, যে N+1/4তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে এবং তার বিপরীতে যে ক্লাসটি থাকবে সেটি হবে কোয়ার্টাইল 1 ক্লাস। অর্থাৎ যখন টোটাল ফ্রিকোয়েন্সি বিজোড় হবে তখন আমরা N+1/4 করব, আর যখন আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি জোড় থাকবে তখন আমরা N/4তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতের ক্লাসটি আমরা কোয়ার্টাইল 1 ক্লাস হিসেবে ধরে নিব। তো আমরা তাহলে প্রথমে কি করি, প্রথমে আমরা কোয়ার্টাইল 1 নির্ণয় করি, তারপর আমরা কোয়ার্টাইল 3 নির্ণয় করব, এরপর আমরা কি করব, আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ নির্ণয় করব। তো আমরা জানি কি যে কোয়ার্টাইল 1 বা কোয়ার্টাইল 3 যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে কতগুলো স্টেপ আমাদেরকে ফলো করতে হয়। তো আমরা প্রথমে কি করব, প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করে নিব। তো 2 থেকে 4 এই রেঞ্জের মধ্যে তোমার ফ্রিকোয়েন্সি ছিল 2, তাহলে প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2ই হবে। পরেরটা কী করতে হবে, পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল 5, তাহলে আমাদের কি করতে হবে, 5 এর সাথে 2 যোগ করতে হবে, তাহলে 7 পাবো। এবার 7 এর সাথে 2 যোগ করলে পাবো আমরা কত, 7 এর সাথে 2 যোগ করলে পাবো 9, 9 এর সাথে 1 যোগ করলে আমরা কত পাচ্ছি, 10। অর্থাৎ আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তো আমরা তাহলে প্রথম যে স্টেপটা ছিল যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে সেটা করলাম। এবার আমাদের কি করতে হবে, কোয়ার্টাইল 1 ক্লাস নির্ণয় করতে হবে। তো আমরা কোয়ার্টাইল 1 ক্লাস কিভাবে নির্ণয় করব, আমরা জানি যে যদি টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা জোড় হয় তাহলে N/4, আর যদি টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা যদি বিজোড় হয় তাহলে N+1/4তম আইটেমটি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবে তার বিপরীতে যে ক্লাসটি হবে সেটি হবে কোয়ার্টাইল 1 ক্লাস। তাহলে এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কোয়ার্টাইল 1 ক্লাস আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোয়ার্টাইল 1 ক্লাস আমরা নির্ণয় করি যে N/4 এত আইটেম n সমান আমরা জানি কত, 10/4। আমাদের এখানে যেহেতু কি দেওয়া আছে, টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা 10 দেওয়া আছে, সেহেতু আমরা N/4 লিখব। আর যদি এটা 10 না থেকে যদি 11 থাকতো তাহলে N+1/4 লিখতাম। তাহলে এখানে N/4তম আইটেমটি কত হচ্ছে, 2.5। এত আইটেম লাইস ইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে 2.5 এই আইটেমটি এই কিউমুলেটিভ কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে। তাহলে 2.5 2 এর মধ্যে নাই, তাহলে কত আছে, 7 এর মধ্যে আছে। তাহলে 7 এর বিপরীতে যে ক্লাসটি আছে সেই ক্লাসটি হবে আমাদের কি
কোয়ার্টাইল 1 ক্লাস। তাহলে আমরা এটাকে এভাবে মার্কিং করে দেই, এটা হবে আমাদের কোয়ার্টাইল 1 ক্লাস। তো তাহলে আমরা এখানে লিখতে পারি লাইস ইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 7 and its opposite class is 4 to 6, so quartile 1 class is 4 to 6। তাহলে এটা হবে আমাদের 4 to 6, এটা হবে আমাদের কোয়ার্টাইল 1 ক্লাস। এবার আমরা আমাদের থার্ড রিকোয়ারমেন্ট ছিল যে থার্ড স্টেপ ছিল যে আমরা কি করব, যে কোয়ার্টাইল 1 সূত্রের সাহায্যে কোয়ার্টাইল 1 নির্ণয় করব। তাহলে সূত্রের সাহায্যে আমরা কোয়ার্টাইল 1 ইকুয়াল টু আমরা কি জানি, L প্লাস n/4 মাইনাস PCF FQ1 ইন্টু হচ্ছে C, এটা ছিল আমাদের সূত্র। তো আমরা জানি যে L হচ্ছে লোয়ার লিমিট অফ দি কোয়ার্টাইল 1 ক্লাস, তো আমাদের কোয়ার্টাইল 1 ক্লাস হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের লোয়ার লিমিট কত, 4, তাহলে আমাদের L এর মান হবে 4, আর আমরা n তো আগেই জানি 10/4 মাইনাস PCF প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমরা প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কত পাই, আমরা এর আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের এটা হচ্ছে 2, আর FQ1 দ্বারা আমরা কি বুঝি, যে কোয়ার্টাইল 1 ক্লাসের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটি। তাহলে কোয়ার্টাইল 1 ক্লাসের ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে, 5 দেয়া আছে, তাহলে এটা হবে FQ1। তাহলে আমরা এখানে লিখব কত, ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে 5। আর এই ক্লাসের যে ক্লাস অর্থাৎ সি হচ্ছে আমাদের কি, যে কোয়ার্টাইল 1 ক্লাসের যে ক্লাস ইন্টারভাল থাকবে। তাহলে কোয়ার্টাইল 1 ক্লাসটা হচ্ছে 4 - 6, তাহলে এখানে ক্লাস ইন্টারভাল কত, 2, তাহলে 2 হবে। তাহলে আমরা এক্ষেত্রে কত পাই, 2.5 - 2, 5 × 2, তাহলে 4 প্লাস এখানে কত 0.5 × 5 ইন্টু হচ্ছে 2, তো আমরা এখানে যদি এটা যোগ করে নিই তাহলে আমরা কত পাই একটু আমরা দেখে নিই। আমরা 0.5 ইন্টু হচ্ছে 2, তাহলে পাচ্ছি 1। তো 1কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 5 দিয়ে, তাহলে কত পাই আমরা 0.2 পাই, তাহলে 4.2। তাহলে আমরা কোয়ার্টাইল 1 কত পাচ্ছি, কোয়ার্টাইল 1 পাচ্ছি 4.2। এবার আমরা কোয়ার্টাইল 3 নির্ণয় করব। তো কোয়ার্টাইল 3 নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে কিন্তু কোয়ার্টাইল 3 ক্লাস নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যেভাবে কোয়ার্টাইল 1 ক্লাস নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে কিন্তু আমরা কি করব, কোয়ার্টাইল 3 ক্লাস নির্ণয় করব। তো এই ক্ষেত্রে শুধু সূত্রের মধ্যে একটি পরিবর্তন আসবে, সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের আগে কি আসবে, একটা 3 আসবে, 3 দিয়ে ইন্টু করতে হবে n কে, তাহলে 3n/4, তাহলে 3n/4 যদি করি তাহলে 10কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাই, 30 পাই। তাহলে 30কে আমরা কি করব, এবার 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 4 7 7.5, অর্থাৎ 7.5 ফিফথ আইটেম আমরা পাচ্ছি। কোয়ার্টাইল এটা হবে 3 ক্লাস, তাহলে কোয়ার্টাইল 3 ক্লাস আমরা কত পাচ্ছি, 7.5 আইটেম। তাহলে আমরা দেখব 7.5 আইটেম এটা কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে। তাহলে 7.5 আইটেমটা কিন্তু 7 আইটেমের মধ্যে নাই, এটা কোন আইটেমের মধ্যে আছে, 9 এর মধ্যে আছে। তাহলে এই 9 এর বিপরীতে যে ক্লাসটা আছে সেটি হবে আমাদের কোয়ার্টাইল 3 ক্লাস। তাহলে এই ক্লাসটা এটি হবে আমাদের কোয়ার্টাইল 3 ক্লাস। তো আমরা তাহলে এখানে কি লিখতে পারি, এটা কিসের ভিতরে, 9 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে এবং 9 এর অপোজিট ক্লাস হচ্ছে কত, 9 এর অপোজিট ক্লাস হচ্ছে 6 থেকে 8। তাহলে আমরা এটাকে লিখব 6 - 8।
তাহলে আমাদের মিডিয়ান কোয়ার্টাইল 3 ক্লাস কোনটা হবে? কোয়ার্টাইল 3 ক্লাস হবে 6 - 8। তো এবার আমরা কি করব? এবার আমরা কোয়ার্টাইল 3 সূত্রের সাহায্যে কোয়ার্টাইল 3 নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে আমাদের সূত্রটা ঠিক একই রকম, l + n/4। এখানে কিন্তু শুধু একটু পরিবর্তন হবে, 3n/4 হবে, মাইনাস PCF ডিভাইডেড বাই FQ। এখানে Q1 হবে না, এটা হবে Q3 ইন্টু C। তো এই ক্ষেত্রে সব কিছু কিন্তু কোয়ার্টাইল ক্লাস 3 নিয়ে কিন্তু সব কিছুই সূত্রে সব কিছু আসবে। তো এই জন্য এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য কোয়ার্টাইল 3 ক্লাস। তো কোয়ার্টাইল 3 ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 6। তাহলে আমাদের এখানে এল এর মান কত আসবে? এল এর মান আসবে 6 লোয়ার লিমিট প্লাস এখানে 3n, আমরা আগেই 3n করে এসেছি কত? 30। তাহলে 30/4 মাইনাস PCF, যেটা এটার জন্য PCF কোনটা? এটা PCF। তার মানে যে আমাদের PCF কত? 7। আর আমাদের FQ3 যেটা এই যে কোয়ার্টাইল 3 ক্লাস, এই ক্লাসের কোয়ার্টাইল 3 ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে বসাবো। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তাহলে এখানে 2 হবে, ইন্টু সি হচ্ছে যে এই ক্লাসের অর্থাৎ কোয়ার্টাইল 3 ক্লাসের যে কি আছে ক্লাস ইন্টারভাল আছে সেটি। তাহলে এখানেও 2। তাহলে আমরা কত পাই একটু দেখে নেই। তো এখানে আমরা পেলাম হচ্ছে 7.5 মাইনাস হচ্ছে 7, 2 ইন্টু হচ্ছে 2। তাহলে 6 প্লাস এখানে কত থাকবে? 0.5 থাকবে, 2 ইন্টু হচ্ছে 2। তো আমরা এখানে একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে 0.5 হবে এখানে, কারণ হচ্ছে যে আমাদের 0.5 ইন্টু হচ্ছে 2, তাহলে হবে 1। 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 আসবে। ঠিক আছে, 0.5। তাহলে আমাদের কত আসছে? 6.5। তাহলে আমরা কিন্তু কোয়ার্টাইল 3 পেয়ে গেলাম, যে কোয়ার্টাইল 3 কত পেলাম? 6.5। তাহলে কোয়ার্টাইল 3 আমরা পেয়ে গেছি, কোয়ার্টাইল 1 আমরা পেয়ে গেছি। আমরা কোয়ার্টাইল 1 কত পেয়েছি? আমরা কোয়ার্টাইল 1 পেয়েছিলাম 4.2, আর আমরা কোয়ার্টাইল 3 কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 6.5। তাহলে আমরা এবার কি করি? আমরা এবার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নির্ণয় করি। তো আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইকুয়াল টু, আমরা জানি কি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইকুয়াল টু আমরা জানি Q3 মাইনাস Q1। তাহলে আমাদের Q3 আমরা কত পেয়েছি? 6.5, আর আমরা কোয়ার্টাইল 1 আমরা পেয়েছি 4.2। তাহলে আমাদের কত আসে? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আসছে আমাদের তাহলে 6.5 মাইনাস হচ্ছে 4.2, 2.3। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা এখান থেকে কোএফিশিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ নির্ণয় করব। কোএফিশিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। তো আমরা কোএফিশিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইকুয়াল টু আমরা কি জানি যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। তাহলে আমরা এক্ষেত্রে Q3 আমরা পেয়েছি 6.5 মাইনাস Q1 পেয়েছি 4.2, তাহলে 6.5 প্লাস 4.2 ইন্টু 100। তো আমরা এটা বাদ দিলে আমরা কত পেয়েছি? আমরা 2.3 পেয়েছি। আর এখানে যদি আমরা 6.5 এর সাথে 6.5 এর সাথে আমরা যদি 4.2 যোগ করি, তো
2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 10.7 ইন্টু 100। তাহলে 2.3 কে যদি আমরা 2.3 এটাকে যদি আমরা ভাগ করি 10.7 দিয়ে এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 21.49% অথবা 21 আমরা পাচ্ছি 21.5%। তার মানে 21.5% হবে আমাদের কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। এবার আমরা আসি 3 নম্বর রিকোয়ারমেন্টে। অর্থাৎ 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কি বলা ছিল যে ক্যালকুলেশন অফ কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড ইটস কোএফিসিয়েন্ট। তাহলে প্রথমে আমরা কি করি, কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করি, তারপর আমরা এর কোএফিসিয়েন্ট নির্ণয় করব। তো আমরা জানি যে কোয়ার্টাইল ডেভিয়েশন সমান কি, কোয়ার্টাইল ডেভিয়েশন সমান হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের Q3 কত ছিল, আমাদের Q3 ছিল 6.5 মাইনাস Q1 ছিল 4.2। তাহলে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে এটা 6, আমরা এটা কিন্তু জানি যে আমাদের রেঞ্জ কত 2.3 ডিভাইডেড বাই 2। তাহলে 2.3 কে যদি আমরা 2.3 ডিভাইডেড বাই 2 করি 1.15, তাহলে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন কত পেলাম 1.15। এবার আমরা কি করব, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করব। তাহলে যদি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করতে হয় of quartile deviation, তো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন যেটা আমরা জানি যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু হচ্ছে 100। তো আমাদের Q3 আমরা কত জানি, Q3 আমরা জানি যে 6.5 মাইনাস হচ্ছে Q1 জানি 4.2 আর 6.5 প্লাস 4.2 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা আমরা কত জানি, এটা আমরা কিন্তু আগেই করে এসেছি যে আমরা যখন কোএফিসিয়েন্ট অফ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ করেছি তখন কিন্তু সূত্রটা এরকমই ছিল। তাহলে এটা রেজাল্ট ছিল 2.5 অর্থাৎ 21.5%। তাহলে এটা হবে 21.5%। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা পাচ্ছি কত 21.5%। এবার আমরা 4 নম্বর রিকোয়ারমেন্ট নির্ণয় করব। তো 4 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে যে ক্যালকুলেশন অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন অ্যান্ড ইটস কোএফিসিয়েন্ট। তাহলে মিন ডেভিয়েশন মিন যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমে কিন্তু মিন বের করে নিতে হবে। মিন বের করে তারপর আমরা মিন ডেভিয়েশন ফ্রম মিন করব। তো মিন ডেভিয়েশন ফ্রম মিন করার সূত্রটা হচ্ছে সামেশন এফ মডিউলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। তাহলে আমরা যদি এই মানটা পেতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু আগে এক্স বার নির্ণয় করে নিতে হবে। তো আমরা এক্স বার যদি ডিরেক্ট মেথডে নির্ণয় করতে চাই তাহলে যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেহেতু আমাদের সূত্রটি হবে সামেশন এফ এক্স বাই এন। তো আমাদের এক্স একটি ভেরিয়েবল, সেটি কিন্তু আমাদের আগে দেওয়া ছিল না, সেটি এখানে নির্ণয় করতে হবে। তো যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক সেহেতু আমাদের কি করতে হবে, প্রথমে ক্লাসগুলো থেকে মিড পয়েন্ট নিয়ে সেই মিড পয়েন্টগুলোকে আমরা কি ধরবো, এক্স ধরবো। তো আমরা এখানে প্রথম মিড পয়েন্ট নির্ণয় করব। তাহলে 2 আর 4 এই দুইটা যোগ করলে হয় 6, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3, আর এখানে হবে কত 10কে ভাগ করলে 5, আর এখানে 14কে যদি 2 দিয়ে ভাগ করা যায় 7, আর 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তাহলে এগুলো হচ্ছে আমার মিড পয়েন্ট, এগুলোকে আমরা কি ধরে নিব, এক্স ধরে নিব। এবার আমরা এফ এক্স পাওয়ার জন্য কি করব, এক্সকে এফ দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণে 6 আর 5 5 25, 7 দুগুণে 14, 9কে
9। তাহলে এখানে আমরা কি পাবো, সামেশন fx পাবো, আর এটা যোগ করলে আমরা n পাবো। আমরা আগে জানি n ইকুয়াল টু 10। তাহলে সামেশন fx আমরা কত পাচ্ছি আমরা একটু দেখে নেই। সামেশন fx 6 প্লাস 24 5 প্লাস 14 প্লাস 9 54 পাচ্ছি আমরা সামেশন fx। তাহলে সামেশন fx 54, আমরা n জানি 10। তাহলে 10 দিয়ে যদি আমরা 54 কে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 5.4। তাহলে এটি হবে আমাদের x বার। এবার আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদের x মাইনাস মডিউলাস x মাইনাস x বার নির্ণয় করতে হবে। তো আমরা মডিউলাস x মাইনাস x বার আমরা কিভাবে পাবো, আমাদের x ভেরিয়েবল যেটা দেওয়া আছে এটা, এখান থেকে আমরা কি করব, আমরা x বার বাদ দিব। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে 3 থেকে যদি 5.4 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি, 3 মাইনাস হচ্ছে 5.4, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2.4। যেহেতু আমাদের মডিউলাস চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে 2.4 হবে। আর f হোল ইন্টু মডিউলাস x মাইনাস x বার আমরা কিভাবে পাবো, আমরা যদি এই x মাইনাস x বার মডিউলাস এটাকে যদি আমরা f দিয়ে গুণ করি অর্থাৎ 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব f ইন্টু মডিউলাস x মাইনাস x বার 4.8। ঠিক একইভাবে আমরা কি করব, আমরা প্রত্যেকটা জন্য আমরা f হোল ইন্টু x মাইনাস x বার নির্ণয় করব। তাহলে আমরা এই ক্ষেত্রে সামেশন f হোল ইন্টু x মাইনাস x বার আমরা মডিউলাস x মাইনাস x বার আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 13.6। তাহলে এখন আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু মিন ডেভিয়েশন ফ্রম মিন পেয়ে যাব। তো আমাদের এই মানটা হচ্ছে 13.6, আর আমাদের আমরা n ইকুয়াল টু জানি 10। তাহলে 10 দিয়ে যদি 13.6 কে ভাগ করা যায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, আমাদের 13.6 ভাগ হচ্ছে 10, তাহলে 1.36। তো 1.36 হচ্ছে আমাদের কি, আমাদের মিন ডেভিয়েশন ফ্রম মিন। তাহলে এবার আমরা কি করব, আমরা এই মিন ডেভিয়েশন ফ্রম মিনের কোএফিসিয়েন্ট নির্ণয় করব। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন মিন, এটা আমরা কিভাবে পাবো, মিন ডেভিয়েশন x বার, এটাকে আমরা যদি x বার দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, আমরা এই কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন পাই। তাহলে মিন ডেভিয়েশন ফ্রম মিন আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 1.36, আর আমাদের x বার আমরা কত পেয়েছি 5.4 ইন্টু 100। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। তাহলে আমাদের 1.36 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 5.4, তাহলে 25.19%। তো এটাই হচ্ছে আমাদের 25.19%, এটি হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।